সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন জ্বালানি তেলের দাম নির্ধারণের যে বিষয়টি সেটিও কার্যকর হয়েছে। আমরা ধরে নিতেই পারি আমাদের সহকর্মী এরই মধ্যে যুক্ত হয়েছেন, আমরা তার কাছ থেকে পেট্রোল পাম্পের সর্বশেষ খবরাখবর জেনে আসতে চাই। শাহেদুজ্জামান সাকিব যুক্ত হয়েছেন আমাদের সাথে। সাকিব, আপনি কোন এলাকায় আছেন এবং নতুন যেই নির্ধারিত এরই মধ্যে নিশ্চয়ই দামের খবর জনগণের মধ্যে এবং পেট্রোল পাম্পের কর্মকর্তাদের কাছে পৌঁছে গেছে, কি অবস্থা দেখছেন সেখানে? তানিয়া, আমি বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে রয়েছি। ঠিক তাই, আসলে 12টা যেহেতু বেজে গেছে এবং কিছুক্ষণ পরে হয়তো এখান থেকে নতুন দামে বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি শুরু হবে। একটু আগেই সর্বশেষ একজন বাইক চালক তিনি বলছিলেন যে তিনি সর্বশেষ ব্যক্তি যাকে এই পেট্রোল পাম্প থেকে তেল দেয়া হয়েছে পূর্বের দামে, এবং তারপরে বাকি যারা আছেন তারা সিরিয়ালে রয়েছেন, তাদেরকে নতুন দামে জ্বালানি তেল সংগ্রহ করতে হবে। সেই বাইকারের সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি বেশ উচ্ছ্বসিতও ছিলেন। তিনি জানাচ্ছিলেন যে তিনি বেশ কিছু টাকা কমে তেল নিতে পেরেছেন, এই জন্য তিনি নিজেকে সৌভাগ্যবান দাবি করছিলেন। এবং এখন যেহেতু 12টা বেজে গেছে, কাজেই সিরিয়ালে যারা রয়েছেন এখানে বাইক চালক, তারা কিন্তু নতুন দামে তাদেরকে জ্বালানি সংগ্রহ করতে হবে। আমরা একটু তাদের সঙ্গেও কথা বলতে চাই। নিশ্চয়ই জ্বালানি তেলের দাম বাড়ার খবর আপনি পেয়েছেন ইতিমধ্যেই, এবং ঠিক সেই মুহূর্তে আপনি অনেকক্ষণ আগে ধরেই নিশ্চয়ই সিরিয়ালে ছিলেন এবং এখন তেল সংগ্রহ করবেন। দাম বাড়ার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দাম বাড়াটার জন্য মনে করি যে ঠিক আছে, কিন্তু আমরা যাতে এই ভোগান্তিটা না হয়, লাইনের পর লাইন না থাকে, সেটাই সবচেয়ে বড় কথা, আর কিছু না। দাম বাড়ুক, তাতে সমস্যা নাই। আমার 20 টাকা বাড়ছে না, আরও 10 টাকা বাড়ুক, তাতেও কোনো সমস্যা নেই। এটাই হলো আমাদের কথা। একজন বাইক চালক তিনি কিন্তু বলছিলেন যে দাম বাড়ার কারণে আসলে তিনি খুব একটা চিন্তিত নন, তবে যে ভোগান্তি এই জ্বালানি তেল সংগ্রহ করতে পোহাতে হচ্ছে বিগত কয়েকদিন ধরে আমরা যে চিত্র দেখছি রাজধানী এবং রাজধানীর বাইরে সব জায়গায়, সেই ভোগান্তি থেকে আসলে তারা মুক্তি চান। দাম বাড়া নিয়ে খুব একটা চিন্তিত তিনি নন। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই। নিশ্চয়ই দাম বাড়ার খবর আপনিও পেয়েছেন এবং এখন বাড়তি দামেই আপনাকে জ্বালানি তেল সংগ্রহ করতে হবে। একটু শুনতে চাই এই বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি? আসলে অ্যাকচুয়ালি আমরা তেল চাই, দাম তো পরের সাবজেক্ট। আমাদের হ্যারাসমেন্ট 2টা থেকে আমরা লাইনে দাঁড়ানো, এখন বাজে কত 12টা প্লাস, কত 10 ঘন্টা দাঁড়ায় থাকার পরও তেল নেওয়া সমস্যা। তারপরে এখন তো আবার 20 টাকা বাড়ানো, আর এই 20 টাকা বাড়ার কারণে তারা 2 ঘন্টা আগে থেকে স্লো দিচ্ছে। একটা বাইকে তেল দিতে 5 মিনিট 10 মিনিট সময় লাগাই দিচ্ছে, নাহলে তো আরও 1-150 মানুষ পাইতো, তেলটা পাইতো, কিন্তু এখন কিন্তু পাচ্ছে না। এই যে এখন দাঁড়ায় আছে, এখন কবে আসবে কখন। আবার আমার মোবাইলে চার্জ শেষ, ফুয়েল কার্ড যে দেখাবো যে আমি 10 লিটার নিব, তাও নিতে পারবো না মনে হয়। ওই 800 টাকা নিয়ে যেতে হবে এই 10 ঘন্টা দাঁড়ায়। ভোগান্তির কথাই কিন্তু বলছিলেন আরেকজন বাইক চালক। তিনি বলছিলেন যে দাম বাড়ার খবর এই পেট্রোল পাম্পে পৌঁছানোর পর তারা অনেকটা ধীর গতিতে তারা আসলে তেল দেওয়া শুরু করেছিল। আমরা আরও শুনতে চাই আসলে যারা তেল সংগ্রহ করছেন, ভোগান্তিতে পড়েছেন, সারাদিন অপেক্ষা করছিলেন তেলের জন্য, তাদের কাছে একটু জানতে চাই। নিশ্চয়ই আপনিও দাম বাড়ার খবর ইতিমধ্যেই পেয়েছেন। আগামীকালকে থেকে ভোগান্তি কিছুটা কি কম হওয়ার সম্ভাবনা আছে কিনা? একটু তো কমবে, কারণ যাদের পাম্পে এখনো তেল আছে ওরা তো পাম্পগুলি খুলে দিলে তো তেল তো এমনি সবই পাবে। এছাড়া আর কিছুই না। সাধারণ মানুষের এখন একটু কষ্ট, তেলের দামটা বেড়ে গেলে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, এই আর কি। তিনি বলছিলেন যে কিছুটা ভোগান্তি কমার আশা তিনি করছেন। আমরা আরও একজনের কাছে জানতে চাই, মজুদদারদের উৎপাত কিছুটা বেড়েছিল, আপনি যদি একটু বলেন যে এইটা কিছুটা কমার এখন সম্ভাবনা তৈরি হলো কিনা, যেহেতু দাম বেড়েছে, মজুদদারদের তো এখন আসলে তেল মজুদ করে খুব একটা লাভ নেই। এখন তাদের মনের চাহিদা তো আমরা বলতে পারবো না। তারা যাদের ইচ্ছুক অনেক টাকা ইনকাম করবে, তারা আরও হয়তো করতে চাইতে পারে, তা আমরা বলতে পারবো না। তা নিয়ে আমরা শুনছিলাম যারা আসলে সারা দিনভর এখানে অপেক্ষা করে, তারা তেল সংগ্রহ করার জন্য অপেক্ষা করছিলেন, তারা জানাচ্ছিলেন মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি। অনেকে আশা করছেন যে এখন ভোগান্তি হয়তো কিছুটা কমবে, তবে আপনিও যেমনটা বলছিলেন যে মিশ্র প্রতিক্রিয়া কম বেশি। কেউ বলছেন যে এই দীর্ঘ সময় অপেক্ষা এখন আর করতে হবে না, কেউ বলছেন এর প্রভাব পড়বে দ্রব্যমূল্যে, কেউ বলছেন যে মজুতদাররা হয়তো সামনের দিনগুলোতে যখন বুঝতে পারছে যে সামনে আবারও হয়তো বাড়ার মতো
অবস্থা তৈরি হলে তারা আবারও হয়তো মজুত করে রেখে বাড়াবে। ধন্যবাদ সাইদুজ্জামান সাকিব, আপনি যুক্ত হয়েছেন, নিশ্চয়ই আবারও কথা হবে আপনার সাথে। খাজা মঈনুদ্দিন, আপনি বলছিলেন আপনার সাথে আসলে এই একই রকমই আসলে প্রতিক্রিয়া আমরা নিজেরাও আলোচনা করছিলাম যে এই যে তেলের দাম বাড়ার ফলে এখন হচ্ছে দ্রব্যমূল্য এবং একই সাথে হচ্ছে সাধারণ মানুষ আরেকটা যে বিষয়টা বারবার বলছে যে ভোগান্তি থেকে তারা এখন হচ্ছে মুক্তি চায়। দীর্ঘ যে এই 10 ঘন্টা 12 ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে, যেহেতু এক অর্থে অন্তত পক্ষে এটা আসলে বলাই যায় যে সাধারণ মানুষ এটি মেনে নিচ্ছে, কারণ তাদের প্রয়োজনীয় হোক যেভাবে যে কারণেই হোক না কেন, কিন্তু ভোগান্তি থেকে মুক্তি চায়। ভোগান্তি কি কমবে আপনার কাছে মনে হয় এবার? ভোগান্তি কমবে কিনা আমি নিশ্চিত না, কিন্তু আমি একটা এই যে কমেন্টগুলো যারা করলেন এটা দেখেন একটা অসাধারণ জিনিস খেয়াল করলাম, সোসাইটির অসাধারণ একটা কালচারাল চেঞ্জ হয়েছে। দেখেন মানুষ ব্লেম করার একটা অনেক কথা বলেনি। প্রথম ভদ্রলোক বললেন দাম 12-20 টাকা অসুবিধা নেই, কিন্তু ভোগান্তিটা যেন না হয়, খুবই পরিমিত কথা। এটা হয়তো 10 বছর 20 বছর আগে আমরা এরকম অন্য রিয়াকশন মানুষের দেখতাম। তার মানে মানুষ কিন্তু খুব যৌক্তিক বিষয়টাই চায়, দাম বাড়ায় সে মাইন্ড করছে না। আরেকজন বললেন যে মজুতদারি হবে কিনা সেটা উনি জানেন না এবং উনি মেনে করছেন যাদের অনেক টাকা আছে তারা হয়তো স্টিল এটা করতে পারে। এবং মানুষ এই যে ভোগান্তি থেকে মুক্তি চায়, সবাই চায়, কিন্তু এর একটা অর্থ আছে। এই যে 10 ঘন্টা রইলো, 10 ঘন্টা তার ইনকাম নষ্ট হয়, তার অন্য কাজ করতে পারে। মানুষের সময় এখন আগের চেয়ে অনেক বেশি ভ্যালুয়েবল হয়ে গেছে। ইচ্ছা করলে মানুষ 5 ঘন্টা 6 ঘন্টা বাইরে কাটিয়ে আসতে পারে না, তার ওই সময়টার দাম আছে। এই পরিবর্তনগুলো লক্ষণীয়। আর আপনি যে প্রশ্নটা করেছেন দ্রব্যমূল্যের, এটা ন্যাচারালি দ্রব্যমূল্যের দাম বাড়বে কয়েকটি কারণে। একটা হচ্ছে পরিবহন খরচ যেহেতু বাড়বে, শিপিং, ইন্টারন্যাশনাল শিপিং কস্ট বেড়েছে, ডোমেস্টিক্যালি গাড়ির ভাড়া বাড়বে। কিন্তু একটা এক্সপেকটেশন যেটা মানে যেটাকে প্রত্যাশা থেকে বৃদ্ধি সেটা অনেক বেশি হয়। ধরেন 15% বা 15% মতো বেড়েছে তেলের দাম, কিংবা সর্বোচ্চ 16, 17, 18% বেড়েছে, 20%ও বাড়ে নেই। দ্রব্যমূল্য যখন বাড়বে বা গাড়ির ভাড়া যখন বাড়বে তখন কিন্তু এই রেশিওতে বাড়বে না, হয়তো এর চেয়ে বেশি বাড়িয়ে দেবে চট করে। সেটা একটু দুঃখজনক। এইখানে একটা যৌক্তিক পর্যায়ে রাখার ব্যাপারে সরকারের মনিটরিং খুব ইম্পর্টেন্ট থাকবে, যে যাতে কেউ পরিস্থিতির সুযোগ নিতে না পারে। মার্কেটিং চেইনটা ঠিক রাখা, বগুড়া থেকে সবজি যে ঢাকায় আসবে সেখানে রাস্তায় যেন কোনো ঝামেলা তৈরি না হয়, যাতে কেউ এক্সকিউজ তৈরি করতে না পারে। এবং এই খবরাখবরগুলো রাষ্ট্রের উদ্যোগে, সরকারের উদ্যোগে এবং গণমাধ্যমের উদ্যোগে তো অবশ্যই এই খবরগুলো দ্রুত মানুষকে জানিয়ে দেওয়া। আপনি খেয়াল করেছেন যে যখন বগুড়ায় ফুলকপির দাম কমে যায়, সে আগে হলেও অনেক বেশি ঠকতো, কিন্তু কারণ বাজারে যদি চাহিদা কিছুটা থাকে সে কিন্তু আগের মতো ঠকে না। অথবা নরসিংদীতে কোনো জিনিসের দাম কমে গেছে, ঢাকায় খুব দ্রুত কমে যায়, বিকজ খবরটা এসে যায়। এই খবরটা মানুষ পাওয়ার একটা লাভ আছে। সুতরাং এখানে সরকারের মনিটরিং, মিডিয়ার রেগুলার রিপোর্টিং, এগুলো যদি নিশ্চিত করা হয়, এবং গভর্নেন্স, অফকোর্স গভর্নেন্স একটা বড় ব্যাপার হবে সরকারের জন্য, কারণ নতুন সরকার ক্ষমতা এসেছে, সরকারও চাবে না যে তার দুর্নাম হোক। এই অবস্থায় আমরা আলোচনাটা জ্বালানির আলোচনাটা এখানে শেষ করতেছি। আপনি যেহেতু শেষ প্রসঙ্গটা তুলেছেন যে সরকারও চাবে না তার কোনো ধরনের আসলে বদনাম হোক বা কোনো ধরনের ঝামেলা সামনের দিনে তৈরি হোক, সেই বাস্তবতা আমরা জানি যে আজকে একটি প্রেস কনফারেন্স হয়েছে সরকারের 2 মাসের যে আসলে বলা যায় সময়সীমা, তারপর একটি বক্তব্য, সফলতা ব্যর্থতা, নানা রকম আলোচনা আসলে হচ্ছে। হয়তো এটি আজকে আরো বেশি আলোচনা হতো, জ্বালানি তেলের কারণে হয়তো কিছুটা এটি সাধারণ মানুষের হয়তো দৃষ্টিগোচর হয়ে গেছে। তারপরে হয়তো আলোচনা চলবে, কারণ রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করতে সবাই ভালোবাসে। প্রেসিডেন্ট আবু বকর মোল্লা, আপনার কাছে আসতে চাই। সরকারের 2 মাসের যেই মূল্যায়ন আপনার কাছ থেকে একটু শুনতে চাই। সরকারকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? 10-এ কত নম্বর দেবেন? ধন্যবাদ। দেখুন, আমি মার্কিং এর দিকে যেতে চাই না। কারণটা হচ্ছে যে বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে স্বাভাবিক কোনো প্রক্রিয়াতে নয়, এর জন্য বাংলাদেশের জনগণকে হেভি প্রাইস পে করতে হয়েছে। বিশাল একটি অভ্যুত্থান, জনগণের বিশাল আত্মত্যাগ, রক্ত জীবনের বিনিময়ে একটি নির্বাচন সংগঠিত হয়েছে, তার মধ্য দিয়ে বিএনপি ক্ষমতা এসেছে। এটি কোনো স্বাভাবিক প্রক্রিয়াতে ক্ষমতা হ্যান্ডওভার নয়। বিএনপি প্রথমে এসে যেই ড্যামেজটি করেছে, তারা গণভোটকে প্রত্যাখ্যান করেছে, গণভোটকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বাংলাদেশে গণতন্ত্রের যে এই ট্রানজিশনটি, এটি বিএনপির একা অবদান নয়। বিএনপির অবদান ছিল, অবশ্যই আছে, বিএনপির কন্ট্রিবিউশন ছিল, সেটি স্বীকার করতেই হবে।
সকলে মিলে বাংলাদেশে আমরা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি। বিএনপি এসে প্রথম দিন সংসদ যেদিন বসলো সেদিন ওনারা দুটো শপথ করার কথা ছিল, মানে সাংবিধানিক ফোরাম এবং মানে মানে স্বাভাবিক যে পার্লামেন্ট মেম্বার হওয়ার যে শপথ। বিএনপি সে সাংবিধানিক ফোরামের শপথটি তারা নিলেন না। সেদিনই আমি এক চ্যানেলে বলেছিলাম যে এই বিএনপি বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের অভিযাত্রায় একটি কুড়াল তারা প্রয়োগ করলো। বাংলাদেশি বিরোধী দল আবার রাজপথে নেমে আসছে, রাজপথে যাচ্ছে। আজকে যে জ্বালানি তেলের সংকটটি আপনি বললেন, এটি একটি কারণ বাংলাদেশের জনগণের দুর্ভোগ পোহানোর জন্য। এটির আন্তর্জাতিক কারণ রয়েছে, যৌক্তিক কারণ রয়েছে, ম্যানেজমেন্টের দুর্বলতা রয়েছে। কিন্তু সরকার যে সংকটটি সৃষ্টি করেছে এটি জ্বালানি তেলের চেয়ে বহুগুণ ক্ষতিকর একটি দুর্ভোগ সৃষ্টি করতে যাচ্ছে এবং জাতির ক্ষতির দিকে তারা ধাবিত হচ্ছে। বিরোধী দল যদি রাজপথে যায়, আবার যদি আন্দোলন সংগ্রাম শুরু হয়ে যায়, এর দায় কার হবে? এর দায় আজকে যেহেতু আপনি আমাকে মূল্যায়ন করতে বলেছেন 2 মাসের, আমি মূল্যায়ন করতাম। বিএনপি ফ্যামিলি কার্ড দিয়েছে, তারেক যে নির্বাচনের পূর্বে কথা বলেছে সেই কথাটি তারা রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। তারেক রহমান সাহেবের আন্তরিকতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু সবচেয়ে যে বড় ক্ষতিকর কাজটি উনি করেছেন, ওনার স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন, আজকে বিরোধী দলকে ওনারা রাজপথে চলে যেতে বাধ্য করেছেন। ওনারা কর্মসূচি দিবেন, জনগণের দুর্ভোগ পোহাতে হবে, বাংলাদেশ আবার নতুন করে পুরনো জঞ্জাট, সংগ্রাম, রক্তপাতের দিকে হয়তো চলে যাবে। এর দায় বিএনপির। আমি বিএনপিকে অনেক ক্রেডিট দিতাম, কিন্তু আমি ক্রেডিট দিতে পারছি না বলে আমি দুঃখিত। দেখুন, আজকে স্টার নিউজে আপনি যদি দেখেন, কারওয়ান বাজারে তারেক রহমান সাহেব এদেশে ছিলেন, আমি এই কারণে আরো ওনার কাছে প্রত্যাশা বেশি, মানে আমি যে দেশে থাকি। কারণ স্টার নিউজ করেছে প্রতিদিন কোটি টাকার উপর চাঁদাবাজি হয়। আপনি বলুন, আমি বিএনপি কি কোনো মার্ক দিতে পারি? যে বিএনপি জুলাই সনদকে ছুঁড়ে ফেলে দিয়েছে, জুলাই শহীদদের রক্তের প্রতি অসম্মান পোষণ করেছে, অনেক রক্তের বিনিময়ে, অনেক সংগ্রামের বিনিময়ে আজকে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছিল। তারেক যে আজকে বাংলাদেশে যেতে পেরেছে, আজকে আমি 17 বছর পর বাংলাদেশে যেতে পারছি, আজকে সেই সুযোগটির পথে বাধা সৃষ্টি করছে বিএনপি। আমি তার বিএনপিকে মার্ক দিতে পারছি না, দিতাম, কিন্তু তারা দিতে পারছে না, কারণ তাদের প্রথম দিনই বাংলাদেশকে গণতন্ত্রের পথে পরিচালিত করার যে অভিপ্রায়, সেখানে আমি সন্দেহ করার যথেষ্ট কারণ দেখতে পাচ্ছি। এবং তারা আজকে জনগণ, মানে সরকার এবং বিরোধী দল জনগণকে মুখোমুখি দাঁড় করাচ্ছে। আমি যেহেতু গণতন্ত্রের পথে কোনো নতুন করে ভালো কোনো পজিটিভ সাইন আমি দেখতে পাচ্ছি না, ফ্যামিলি কার্ডের প্রত্যাশা পূরণ হওয়ার পরও আমি বিএনপিকে মার্ক দেব না। বিএনপি ভুল পথে পরিচালিত হচ্ছে। ধন্যবাদ। আমি যে লন্ডন থেকে বক্কার ভাই মনে হয়, আবু বক্কর ভাই, উনি যে বক্তব্যটা দিলেন, আমি প্রথমে তার উদ্দেশ্যে বলতে চাই, জুলাই সনদ কে মানল না বলেন? জাতি শুনছে ওনার কথা, আমার কথা, আমাদের কথাও। একমাত্র দল বিএনপি জুলাই চার্টারকে প্রথম স্বাক্ষর করেছে। আমাদের বিরোধী বন্ধুরা বলেছিল জামাত যে আমরা করব না, বুঝতে পেরে পরে করেছে। তাহলে জুলাই সনদকে প্রথম অসম্মান করলো আমাদের বিরোধী দল। এনসিপি কিন্তু আপনার নির্বাচনের পরে যা জুলাই সনদে স্বাক্ষর করেছে, এবং বিএনপি জুলাই সনদের কোনটা মানেনি, জুলাই সনদের কোনটা মানেনি, জুলাই সনদের যা যা আছে সব কিছু একে একে মানা হচ্ছে এবং মানা হবে। উনি একটা কথা বলেছেন যে গণভোটকে নাকি আমরা ছুঁড়ে ফেলেছি। গণভোটের রায়কে তো বিএনপি মেনেছে এবং বিএনপি গণভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে। এখন এই গণভোটে 70% লোক ভোট দিচ্ছে কেন? যে টু ইমপ্লিমেন্ট দ্য জুলাই চার্টার। জুলাই চার্টার ইমপ্লিমেন্ট করতেই হবে।
তাই না? জুলাই আমি একটু বলি, আপনার কাছে আবু বকর ভাই একটু আমার বক্তব্য শেষ আপনার হোক। কাছে মানে যেই গণভোটে ভোট দিয়েছেন এই 4টা বিষয় আপনি আচ্ছা আমার পরে বলেন। বলেন, তাহলে আপনি ডিস্ট্রাকশন করেন না আমার কথায়। এখন আমি বলছি গণভোট মানুষ কেন গণভোট দিয়েছে, আমরা গণভোটের কেন আয়োজন করলাম, যে আমরা একে অপরকে বিশ্বাস করতাম না জুলাই সনদ বাস্তবায়ন করব কি করব না। জুলাই সনদ বাস্তবায়ন করতে উই আর বাউন্ড, দ্যাটস ওয়াই আমরা আমাদের যে কমিটমেন্ট এর সাথে জনগণের উইলটাকে এক করলাম, তাই না? এখন হাউ টু ইমপ্লিমেন্ট, ইট ইজ নট রিটেন ইন, ইট ইজ নট দ্য রেফারেন্ডাম, হাউ টু ইমপ্লিমেন্ট ইট ইজ রিটেন ইন দ্য জুলাই চার্টার। জুলাই চার্টারে লেখা আছে কিভাবে গণভোট, মানে কিভাবে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। সংক্ষেপে বলতে গেলে 1 থেকে 47 পর্যন্ত যে দফাগুলো আছে সেগুলো আপনার সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে হবে। 47-এর পরে যেগুলো আছে সেগুলো নির্বাহী আদেশে এবং আইন বিধি অধ্যাদেশ দ্বারা করতে হবে। এখন তাহলে গণভোট বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, আমরা উই আর কমিটেড টু আপনার এস্টাবলিশড ইট। জামাত কি আপনার জনভোটের জুলাই সনদের যে লেখা আছে ডেপুটি স্পিকারটা আপনার বিরোধী দলকে নিতে হবে, ওনারা নিলেন না কেন? তো জুলাই সনদের পরে দ্বিতীয় অবজ্ঞা দেখলেন, প্রথমে সিগনেচার করলেন দেরি করে, দ্বিতীয়বার ডেপুটি স্পিকার নিলেন না। জুলাই সনদে লেখা আছে যে আপনাকে অন্তত নারীদেরকে 5% মনোনয়ন দিতে হবে। একটা নারী কিন্তু মনোনয়ন দিয়েছে, বিএনপি তো 9টা না 10টা দিয়েছে, আপনাকে একটাও দিয়েছেন। তো জুলাই সনদের প্রতি আপনাদের দরদটা কোথায়, কর্ডিনেটটা কোথায়? এখন বলছে গণভোটকে নাকি আমরা ছুঁয়ে ফেলে দিচ্ছি। গণভোট অর্ডিনেন্সটা আমরা আইন আকারে আনিনি, কারণ গণভোটটা হয়ে গেছে, ওটা আর আইন আকারে আনার দরকার হচ্ছে না। ফার্দার যদি গণভোটের প্রয়োজন হয়, আমরা বিএনপি বলছে যে সেটাকে আমরা আবার বিল আকারে আনবো। যে 4টি যে গুম কমিশন, মানবাধিকার কমিশন, এটা কি? আর একটা কথা বলছেন যে কি আমরা সংবিধানের সংস্কার পরিষদে কেন শপথ দিলাম না। জুলাই চার্টারে কোথাও যদি লেখা দেখাতে পারেন, জুলাই চার্টারে যে সংবিধান সংস্কার পরিষদ হবে, এটা আছে আদেশে। আদেশ ইজ নট দি চার্টার। এই আদেশ নিয়ে অনেক বক্তব্য আছে। প্রেসিডেন্ট যে আদেশ দিচ্ছে সেখানে সে বলছে যে সংবিধান সংশোধন উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার। আলিয়ার সাহেবের বাক্যের আপনার ছলচাতুর দেখেন, সংবিধান সংস্কার উইদিন ব্র্যাকেট সংবিধান সংশোধন আদেশ বাস্তবায়ন। সংস্কার মানে কি? এগ্রিগেশনস অফ মেনি অ্যামেন্ডমেন্টস ইটস কল্ড রিফরমেশন। আপনি প্রত্যেকটা অ্যামেন্ডমেন্টস মানে তো রিফরমেশন, তাই না? আপনি আলাদা করে বা সংস্কার পরিষদ, এটা তো আপনি এটা আদেশে বলছেন। আমরা এটা নিয়ে চ্যালেঞ্জ করেছি। এবং দেখেন যে জুলাই সনদে আদেশের সাথে পার্থক্য রাখা, জুলাই সনদে আমাদের কিছু নোট অফ ডিসেনশন ছিল, জামাত ইসলামের ছিল, এনসিপির ছিল, সব দলেরই ছিল কিছু নোট অফ ডিসেনশন। কিন্তু জুলাই আদেশে দেওয়ার পরে যে জুলাই সনদটা দেওয়া হলো রিটেন, মানে আমরা যে সনদে স্বাক্ষর করেছিলাম সেটাকে তারা একটা প্রতারণার করলো, কি ওই ডিসেনশনগুলো বাদ দিয়ে দিল। এবং কার সাথে আলোচনা করে বাদ দিল? ঐক্যমত কমিশন, কনসেনসাস কমিশন কার সাথে আলোচনা করে বাদ দিয়েছিল এই যে ডিসেনশনগুলো? এবং আদেশটা যে দিয়েছিল এটা কার সাথে আলোচনা করে দিয়েছিল? এটাও তো আদেশটা দিয়ে দিলেন যে গণভোট অধ্যাদেশ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এইটা। তা আমরা তো বলছি যে ভাই জুলাই সনদের কোনটা মানেনি? বলো আমি 3টা উদাহরণ, জামাত 3টাই মানেনি। আমরা জুলাই সনদে যা লেখা আছে একটা দাড়ি কমা সেমিক্লোন আপনি দেখেন কোনটা বিএনপি মানছে না। এখন অধ্যাদেশ 133টা অধ্যাদেশ আপনার এই ডক্টর ইউনূস সরকার দিয়ে গেছে। তার মধ্যে আমরা দেখেন কত স্পষ্টভাবে বলছি যে 98টি আপনার আমরা বাস্তবায়ন সবাই মিলে করেছি। আমাদের একটা কমিটি করা হয়েছে, বিরোধী দল এবং সরকারি দল মিলে একটা কমিটি করা হয়েছে। বিরোধী দলের উচিত ছিল এনসিপিকে ওই কমিটিতে জায়গা দেওয়া, কিন্তু দেয়নি। দেখেন আমরা ভাগে পেয়েছি 7টি, ওরা পেয়েছে 4টি জামাত নিয়েছে। ওই যে আপনার বিশেষ কমিটি, সেই বিশেষ কমিটিতে চুলচেরা বিশ্লেষণের পরে দেখা গেছে যে 16টি আমরা আইন আকারে আনিনি, এটার কিছু আইনি লুফলস আছে। এই লুফলসগুলো যদি সুন্দর না করা হয় তাহলে সামনে বড় রকমের সমস্যা হতে পারে। গুম কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, আর একটা বিচার বিভাগের স্বাধীন বিচারালয়, সচিবালয় এবং বিচারপতি নিয়োগ। এইটার আমি একটা উদাহরণ দিতে পারি। দেখেন বিচারপতি নিয়োগে এই কনসেনসাস কমিটি বলছে যে প্রধান বিচারপতি থাকবেন না, প্রেসিডেন্ট থাকবেন না। এটা হতে পারে? আপনি বলেন। বিচারপতি নিয়োগে প্রধান বিচারপতিও থাকবে না, প্রেসিডেন্ট থাকবে না। অর্থাৎ আমাদের যে বিশেষ কমিটি তারা কিন্তু এটা ঐক্যবদ্ধ হয়েছে যে আসলে এটা ঠিক হয়নি। তারপরে সংবিধানের সচিবালয়
যে বিচারপতি সচিবালয়, ওইখানে আপনি পত্রিকা রিপোর্টগুলো পড়েন না যে কিভাবে ফ্যাসিবাদের ভূতটা এখনো বসে আছে। ওই নিয়মে কি আপনি সচিবালয় করতে পারেন? সেই সচিবালয়টাকে আপনাকে নতুন আইন করতে হবে না, তাই না? আবার যে আপনার গুম হওয়া ব্যক্তিকে ইনভেস্টিগেশনের ব্যাপারে আমি একটা অবজারভেশন নিতে পারি যে একজন লোক গুম হয়ে গেল, এটা নাকি ফৌজদারি মামলা হবে, আমরা বলছি আইসিটি মামলা হবে, এবং এই মামলা নাকি তদন্ত করবে মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশন মানে ডু দে হ্যাভ দ্যাট টাইপ অফ ওয়ার্কফোর্স যে একটা একজন গুম হয়ে গেল তাকে ইনভেস্টিগেট করে মানবাধিকার কমিশন? উনি কীভাবে ইনভেস্টিগেট করবেন? সেই ওয়ার্কফোর্স আছে বলেন আপনি? উনি 2-3 মাস গ্রহণের পরে বলবে যে এই লোকটাকে একটা ফৌজদারি মামলা দেওয়া যেতে পারে। আমরা এবং আমাদের যে বিশেষ কমিটি তারা বলছেন না, এটা অবশ্যই একটা ক্যাপিটাল পানিশমেন্ট বা একটা স্ট্রং পানিশমেন্টের জন্য এটা আইসিটি একটা মামলা হতে পারে, এবং সেটা আমাদের বর্তমান যে আইসিটি অ্যাক্ট আছে সে অনুযায়ী আমাদের ল এনফোর্সিং এজেন্সি ইনভেস্টিগেশন করতে পারে। এরকম আরও আলোচনা হবে। এই অধ্যাদেশগুলো কিন্তু আমরা বাদ দিইনি, এই অধ্যাদেশগুলো আবার আপনার বিল আকারে তুলবো, এটা স্যাটিসফাইড ইস্যু। সুতরাং আপনি যে বললেন যে বিএনপি প্রথম দিনেই বেইমানি করেছে, কথাটা ঠিক না। প্রথম দিনে বেইমানি করেছে জামাত ইসলামী। আপনি কেন ওই যে জুলাই সনদ স্বাক্ষর করতে চাননি কেন? জনগণের জুলাই সনদ যদি আমাদের ম্যাগনা কার্টা বা যদি পিপলস উইল হয়, তাহলে আপনি সিগনেচার করতে চাইলেন না কেন? আপনি কেন ডেপুটি স্পিকার নেননি? আপনি কেন নারীদেরকে মনোনয়ন দেননি? আপনি কেন জুলাই আদেশে জুলাই সনদে লেখা আছে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা না মানে বলছে যে গণভোটে নাকি লেখা আছে কিভাবে ইমপ্লিমেন্ট? আরে ভাই, গণভোটটা হয়েছে হা না আকারে যে আপনি ইমপ্লিমেন্ট করবেন কি করবেন না। আমরা করব, আমরা ক্যাম্পেইন করেছি গণভোটের জন্য, 70% ভোট পেয়েছি। ইভেন আমরা কিন্তু আমাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো এটাও বাস্তবায়ন করতে আমরা বাধ্য, কারণ আমরা 52% জনগণ থেকে ভোট পেয়েছি আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো দেখিয়ে। সুতরাং জুলাই সনদ যদি কেউ চরম বেইমানি করে থাকে সেটা জামাত ইসলাম করেছে। আমরা এটার উত্তর নিশ্চয়ই নিব। খাজা মঈনুদ্দিন, আপনার কাছ থেকে ছোট করে একটা মন্তব্য নিয়ে বিরতি নিব, তারপর আবারও এই আলোচনা চলতে থাকে। মন্তব্য আপনার কাছে কি মনে হচ্ছে? এই যে রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য, অভিযোগ পাল্টা অভিযোগের জায়গায় বারবারই কোথায় না কোথাও মনে হচ্ছে যে কেউ কারো কথাটা আসলে ঠিকমতো মেনে নিচ্ছেন না। আমি তো মানে সাংবাদিক এবং অ্যানালিস্ট, আমার বক্তব্য ওনাদের রাজনৈতিক বিভেদের থেকে একটু ডিফারেন্ট হবে। সেটা হচ্ছে যে আমরা যে যাত্রাটা শুরু এক্সপেক্ট করেছিলাম রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, সেই যাত্রাটা আনফর্চুনেটলি হয়নি। কারণ হচ্ছে যে জুলাই অগস্টের যে রেভলিউশনে শেখ হাসিনার বিদায় হলো, ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিদায় হলো, তারপর ঐতিহাসিক সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে, এবং ভিন্ন মত, নানা বিতর্ক সত্ত্বেও ঐকমত্য কমিশন, রাজনৈতিক দলগুলো যে ঐকমত্যে পৌঁছেছিলেন সেটা একটা অসাধারণ ব্যাপার। লিমিটেশন ছিল, তারপরে আমি বলবো অসাধারণ ব্যাপার। একটা ভালো নির্বাচন হয়ে গেছে, সেটাও খুব অসাধারণ ব্যাপার, একটা ভালো যাত্রা শুরু। কিন্তু ডে ওয়ানে এই বিভেদটা তৈরি হওয়া ঠিক হয়নি। এটা দুটো সমস্যা আছে। আমরা সংসদে যেটা দেখতে চাই নাগরিক হিসেবে সেটা হচ্ছে কোয়ালিটি ডিবেট, আইডিয়ার খেলা। এটা হবে না যে মিস্টার আজিজুল বারী হেলালকে আমি একটা খোঁচা মেরে বললাম, ওনাকে আন্ডারমাইন করে বললাম, এটা পুরনো কালচার, ওইটা তো আমরা ফেরত যেতে চাই না। এই দুজনের মধ্যে আমি কোয়ালিটি ডিবেট দেখতে চাই, আইডিয়ায় কে ভালো করলো সেটা দেখতে চাই। কথার মধ্যে আস্তে করে খোঁচা মেরে বললাম উনি বেঈমান, উনি নাফরমান, এটা ন্যাশনালকে না সার্ভ করে না। এটা শুধু একটা রাজনৈতিক পরিবেশ মানে কলুষিত করে, এবং একই সাথে কারণ ওনাকে যদি আমি বলি ওনার কিন্তু মনে কষ্ট লাগবে, এবং এটা একটা কনসিকুয়েন্স আছে। রাজনীতি হোক যাই হোক, এটার কনসিকুয়েন্স আছে। এবং আমরা দেখছি যে আওয়ামী লীগের সাথে অন্যদের সম্পর্ক খারাপ হওয়ার অন্যতম কারণ ছিল আওয়ামী লীগ মানুষকে সম্মান দিয়ে কথা বলতো না, সেটা একটু বড় সমস্যা। তো আমরা আশা করি যে, এবং দেখেন সরকারি দল বিরোধী দলের যেটা সমস্যা, সরকারি দল বিভেদটা তৈরি হওয়ার দুটো কনসিকুয়েন্স হয়। বিরোধী দল সাইড থেকে ওনারা হয়তো যেসব ইস্যু নিয়ে আন্দোলন বা সংগ্রাম বা পার্লামেন্টে ডিবেট করতেন, ওনাদের ডিবেটের ধরনটা পাল্টে গেল। সরকারি দলের কাছ থেকে বিভেদ তৈরি হওয়ার পর সরকারি দল কিন্তু ওনাদেরকে দেওয়ানিক ইস্যু ধরাই দিল। উনি সংসদের ভেতরে বাইরে ওই ইস্যুগুলো নিয়ে ওনারা মুভ করার কোনো সুযোগ পাবেন। এই জিনিসটার কোনো প্রয়োজন ছিল না, কারণ হলো এখন রিফর্মটা আগে নেওয়ার সময় ছিল, এবং বাংলাদেশে উন্নয়নের অসংখ্য ক্রাইসিস তৈরি হয়েছে গত 15 বছরে। এই যে একটু আগে যে বিষয়গুলো আলোচনা করলাম, ব্যাংকিং সেক্টরে ধস নেমেছে, এখানে তরুণদের জন্য চাকরির ব্যবস্থা নেই, এখানে ইনভেস্টমেন্টের খুবই খারাপ অবস্থা। এইগুলো অ্যাড্রেস করা অনেক গুরুত্বপূর্ণ। যেসব ডিবেট আমরা করছি রাজনীতি নিয়ে, এইগুলো রিফর্ম হওয়ার জরুরি, কোনো সন্দেহ নাই। ওই ডিবেট ঠুনকো ডিবেটের চেয়ে বড়
আবার হচ্ছে জাতির কল্যাণ সাধন অধিক গুরুত্বপূর্ণ। তরুণদের চাকরি, তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ, ভালো শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো নিয়ে বিবিসি এর মধ্যে একটি সংবাদও করেছে যে এই সরকারের সামনে আসলে চ্যালেঞ্জগুলো কি, এবং সেখানে এই যে কর্মসংস্থান যে নেই এবং বেকারত্ব সংখ্যাটা যে দিনকে দিন বাড়ছে, এটা কিভাবে সামাল দেবে এই সরকার, সেই বিষয় নিয়েও তারা এক ধরনের অ্যানালাইসিস করেছে। আমরা আলোচনা করতে থাকবো।